গল্প বলি এসো। আজ শোনাব বিবর উপন্যাসের সমাপ্তি পর্ব। তাহলে শুরু করি। রুবি দত্ত বেরিয়ে যাবার পর আমি আয়নার দিকে ফিরে তাকালাম আর নিজের মধ্যেই ডুবে গেলাম। একটি বড় নিঃশ্বাস বেরিয়ে এলো ভিতর থেকে, যাতে একটা নিবিড় প্রশান্তি বোধ করলাম। তারপর আঙুল নেড়ে নিজের ছায়াটাকেই ডাকলাম। 7 দিন পরেই চাকরিটা গেল। অর্থাৎ প্রথমে সাসপেনশন, পরে উপযুক্ত কৈফিয়তের অভাবে খতম। যা নিয়ম মতো করতে হয়। পিতৃদেব জানিয়ে দিয়েছেন অনুগ্রহ করে তার গৃহ ত্যাগ করলে সুখী হবেন। কারণ এতদিন যা বলেননি, বললেন একটা মাতাল হাতি পোষা সম্ভব নয়। তা আমি জানি। সেই জন্যে কলকাতার বাইরে কোথাও একটা পেট চালানো গোছের চাকরির সন্ধান করছি। তাছাড়া চিকিৎসারও দরকার। পেটটা বোধ হয় পচে যাচ্ছে। এই অবস্থায় একদিন এক পুরনো বন্ধু এলো, রাজনীতি করে। সে তো পরিষ্কারই বলল, মদ খাওয়া ভল্লুক বাঞ্চত খেপেই আছে। সে পরিষ্কারই বলল, আমার মধ্যে যে একটা সংগ্রামী মানুষ আছে তা নাকি ও চিরকালই জানতো। মায়েরি! এমনকি ওর পার্টির নেতারা পর্যন্ত জানে যে পার্টির সঙ্গে আমার 20 বছরের তাজা রক্তের, এখন কি তবে বাসি রক্ত, যে তাজা রক্তের যোগাযোগ হয়েছিল, যাদের আদর্শ নিয়ম নীতি সব কিছুকেই খাঁটি হিন্দুর বেদের মতোই, যাকে বলে অভ্রান্ত বলে জেনেছিলাম, বিশ্বাস করেছিলাম, সেই পার্টির নেতাদের নির্দেশেই ও এসেছে। ওদের পার্টির দরজা আমার জন্যে খোলা। এখন সসম্মানে ঢুকে আমি লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে পারি। তাছাড়া আমার পরিচয়টাও দেখতে হবে। লোকে যখন শুনবে আমি কিভাবে চাকরি ছেড়েছি, একেবারে মার মার কাট কাট, জনসাধারণ আমাকে লুফে নেবে ফিল্মস্টারের মতন। নেতা হবার যোগ্যতা ও সাহস আমার আছে। সবাই গোপাল ঠাকুর চিনে বসে আছে। যেন আমি জানি না আমার চাকরির চক্রের মতো পার্টিরও চক্র আছে, এবং চাকরির চক্রে যেমন ঘুষ খাওয়া অপরাধ নয়, তেমনি পার্টি চক্রের মধ্যেও কোনো পাপই পাপ নয়। যদি পার্টির প্রয়োজন হয়, যেমন ভোটের চুরি, ঘরের বউকে বেশ্যা, বেশ্যাকে ঘরের বউ সাজিয়ে সবাই কাজ সারে, কিংবা যাকে কুকুরের মতো ঘৃণা করি হয়তো ও বেলায় ঠেঙিয়ে মারব, অথচ এ বেলা তার গালে চুমু খেয়ে কথা বলছি। পলিটিক্স যে। তারপরে ধাক্কা মেরে একদিন গেটের বাইরে, তোমার পরিচয় মানুষ নয়, পার্টিম্যান। তখন যদি তোমার মনে হয় পার্টির নেতা ভুল করেছে বা অন্যায় করছে, বা ধরো তোমার প্রেমিকাকেই লুটছে, কিংবা একটা আন্দোলনই বানচাল হয়ে যেতে পারে, তবুও খবরদার, একটি কথা নয়, যন্ত্রের মতো এগিয়ে চলো। পোষা কুকুরের মতো লয়াল হও। কারণ কি না, যত পাপই করি আখেরে ভালোর জন্যেই তো। স্বাধীনতাকে ভয় পায় না এমন পার্টি আমি কোথাও দেখিনি। আর আমি যে গর্তের বাইরে, এটা বন্ধুকে বোঝানো, যাকে বলে একেবারেই দুঃসাধ্য। কারণ আমার চেনা জঘন্য স্বাধীনতা ওর কাছে হয়তো কোনো অর্থই বহন করবে না। অতএব কাটো নড়ুই। যা হচ্ছেন তা দেশের লোকে দেখছেন। কিন্তু দক্ষিণেশ্বরের গঙ্গার ধারে যে কথাটা আমাকে ভাবিয়েছিল, মাসখানেক তো হলো, আমি দেখছি সেটা আমাকে ছাড়ছে না। এবং চিন্তার এই জেদ, সত্যি বলতে কি, এক এক সময় যেন আমাকে কি বলবো ক্লান্ত করে ফেলছে। মানে চিন্তাটা যেন আমাকে ধরে ধরে মারছে আর বলছে এটা অসম্ভব যে নিতাকে আর আমি কখনো দেখতে পাবো না। বুকের কাছে নিয়ে, মুখখানা যাকে বলে খুব কাছে নিয়ে আদর করতে পারবো না। মায়েরি, ভাবলেই গায়ে যেন কাঁটা দিয়ে উঠছে। এটা কিন্তু সত্যি, ওকে পেলে
আমার কাউকেই বুকের কাছে টেনে নিতে ইচ্ছে করতো না। আজ এখন মফস্বল থেকে ফিরছি একটা ফ্যাক্টরিতে সুপারভাইজারের ইন্টারভিউ দিয়ে। চাকরিটা হয়ে যেতেও পারে, তবে কে জানে ঘুষ টুস দিতে হবে কি না। তা হলেই তো গেল। কিন্তু এ চিন্তার থেকেও নিতার চিন্তায় বেশি হচ্ছে আমার। সেই তুম্বমুখ ইনভেস্টিগেটর কয়েকদিন হলো ছেড়ে গিয়েছে আমাকে। তাতে যেন নিতার চিন্তাটা করবার বেশি সুযোগ পাচ্ছি। এখন তো সত্যি বলতে কি আমার দিব্যি গালার কিছু নেই। হাসি পেয়ে যাচ্ছে ওই ভেবে। নিতার কথা ভেবে আমি কখনো হয়তো কেঁদেই ফেলব। এক এক সময় খালি এই কথাই মনে হতে থাকে, যা হয়তো কখনোই সম্ভব ছিল না। শিয়ালদহ থেকে নেমে বাসে উঠলাম। আমি আবার এখন বাড়িতে থাকি না, অন্য জায়গায় একটা ঘর ভাড়া নিয়েছি, চাঁদনি চকের কাছে। আচ্ছা, যদি এরকম হতো আমি আর নিতা এমনভাবে মিশে যেতে পারতাম যে কখনোই ছাড়াছাড়ি হবে না। মানে তার থেকে এ কথা বলছি না, ওই যে কি বলে সেক্স অ্যাটাচমেন্ট না কি অ্যাডজাস্টমেন্ট কী সব বলে, যেন একেবারে যেখানেই থাকি অ্যাটাচমেন্টের টানে দুজনে পাগলের মতন ছুটে কাছে এলাম। লোকে দেখে বলল, ও সালা ভালোবাসা। কারণ তারা তো আসল ব্যাপারটা বুঝতে পারবে না। আমি সেরকম ছাড়াছাড়ি না হওয়ার কথা বলছি না। আমি বলছি মায়েরি, বলতে সাহসও পাচ্ছি না। আমি বলছি কি, যদি এই রকম হতো যে দুজনে কখনো কারুর কাছে মিথ্যে বলবো না। না না, সবাই যেমন বলে আমি ঠিক সেরকম বলতে চাইছি না বোধ হয়। মাথাটা ঘুরছে। আমি আজকাল সব কথা যেন ভালো করে ভাবতেই পারি না। আমি বলছি দুজনে দুজনের কাছে মিথ্যা বলবো না, মানে কি, যার অর্থ হলো কোনো সুখ কোনো দুঃখ, অর্থাৎ হ্যাঁ, যদি যাকে বলে কামনা বাসনা ইত্যাদিও, যা মনের মধ্যে জাগে আবার ডুবে যায়, যা কখনোই বাইরে প্রকাশ পায় না, কারো সাধ্য নেই ভেতরটা দেখতে পায়। আর সেখানটাই যদি দুজনে দুজনের কাছে খুলে দিতে পারতাম। আর ও ভীষণ খারাপ খারাপ ব্যাপারটা দুজনেই দুজনের মধ্যে দেখতে পেতাম। তবু না পেছু হটা নয়, কারণ মিথ্যেটা তো ওকে বা আমাকে একলা কষ্ট দিচ্ছিল না, দুজনকে। তাই ভয় পাবার কি আছে। তবু যাকে বলে সত্য বউ নয়, বেশ্যা নয়, প্রেমিকা নয়, কি বলে তা আমি জানি না। কারণ এই 3 প্রকারের দ্বারা আমি যে কথা বলছি তা সম্ভব নয়। উপায় নেই তাদের। তারা সকলেই যাকে বলে খুব অসহায়। অতএব ওসব নয়, যদি ভয়হীন লজ্জাহীন ঘৃণাহীন দুজনের মাঝখানেই মাত্র যে লজ্জা ঘৃণা ভয় আছে সেসব হীন হিসেবে সত্য দুজনে দুজনের কাছে প্রকাশ করতে পারতাম, অর্থাৎ সেই স্বাধীনতা যার ভয়ে মরি, সেই স্বাধীনতার স্বাদের জন্যই দুজনে দুজনের কাছে ছুটে আসতে পারতাম, অর্থাৎ সত্যের জন্যই একমাত্র পাগল হয়ে উঠতাম আমরা। হ্যাঁ, যে সত্য যদি বলো দুজনের জিভের লালার স্বাদ গ্রহণও আছে কি না, তবে নিশ্চয়ই আছে। সে তো থাকবেই, কারণ যখন জীবত্ব আছে। তা নয়, আমি কি বলছি, বোধহয় পাগলামির কথাই বলছি। সেক্স অ্যাটাচমেন্টে যেমন পাগলামি, তেমনি সত্যের কোনো অ্যাটাচমেন্ট যদি থাকতো তাহলে। আচ্ছা, তার চেয়ে আমি যদি ঘটনা দিয়েই বোঝাই। কিন্তু এ কি, আমি যে সিঁড়ি উঠে এলাম, এটা কোথাকার, কোন বাড়ির সিঁড়ি? কি আশ্চর্য, আমি দেখছি আমি নিতার অ্যাপার্টমেন্টের সিঁড়ি দিয়ে উঠে এসেছি। সামনেই নিতার ঘর, বন্ধ রয়েছে।
এর মানে কি? মাথাটা খারাপ হয়ে গেল নাকি? বুঝতে পারছি না। ওই যে বললাম, আমার ভেতরে সেই চিন্তার জেদ। কারণ আমার ভেতরের তো ধারণা নিজের গলাতেই নাকি আমি কোনোই বসিয়েছি। কী যে বলে! অতএব ভেতরটাই ঠেলতে ঠেলতে এখানে নিয়ে এসেছে। পিছনের সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে ফিরে তাকালাম। না, চিত্রা নয়, সেই তুম্বমুখ ইনভেস্টিগেটর। সিঁড়িতে একটা খুব বড় ছায়া ফেলে থপথপিয়ে উঠে আসছে। কে জানে কোত্থেকে এলো? পেছনে পেছনেই ঘুরছিল বোধহয়। এসে আমার সামনে দাঁড়ালো, আর সেই খোকনের মতো নিরীহ চোখে আমার দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। না, ঠিক নিরীহ বলা যাবে না বোধহয়। অনেকটা খোকনের চোখে কৌতূহল মেটাবার যেমন ঝিলিক ফুটে ওঠে, সেই রকম। তারপরে পকেটে হাত দিয়ে একটা চাবি বের করে সেই মোটা খসকা খসকা গলায় বলল, ঘরটা খুলে দেব? আমি বললাম, দিন। লোকটা ঘর খুলে যেন আমাকে আপ্যায়ন করছে এমনিভাবে ঘরে ঢুকে তাড়াতাড়ি আলো জ্বেলে দিল, কারণ অন্ধকার হয়ে গিয়েছিল। তারপর নিজেই নিতার শোবার ঘরে ঢুকে এক জায়গায় দাঁড়িয়ে আমার দিকে তাকালো, যেন আমাকে অভ্যর্থনা করছে। আমি লোকটার দিক থেকে চোখ ফিরিয়ে নিতার শোবার ঘরে ঢুকলাম। ঢুকে খাটের কাছে গেলাম। সেখান থেকে আয়নার দিকে তাকালাম। মুখ ফিরিয়ে ঘরের চারদিকেই একবার দেখলাম। লোকটার সঙ্গে আবার আমার চোখাচোখি হলো। এখন যেন লোকটা ভূত দেখছে। কেন আমি কি ভূত হয়ে গিয়েছি? আমার কি ছায়া পড়ছে না? এই তো বেশ বড় ছায়া পড়েছে, কিন্তু আমার যেন মনে হলো আমি পাশের ঘরে না গিয়ে পারবো না, যে ঘরের দরজাটা বন্ধ রয়েছে। কেননা নিতা কি ওখানে আছে, এ কথা আমার মনে হলো। অথচ আমি তো জানি, তবু ওই যে কি একটা জেদ, নিতা আছে। তাই আমি পাশের ঘরের দরজার কাছে গেলাম, আর তুম্বমুখ নিজে এগিয়ে এসে ভেজানো দরজাটা খুলে দিল, যেন কোনো মাননীয় ভিজিটারকে বিশেষ কিছু দেখাচ্ছে। আমি ঘরটার মধ্যে ঢুকলাম, আর সত্যি বলতে কি আমি নিতারই গন্ধ পেলাম যেন। এবং নিতা কি জামা কাপড় বদলাচ্ছে? কেননা, কিন্তু না, ঘরটা কীরকম ভীষণ অন্ধকার। আমি বেরিয়ে এলাম। এসেই বাথরুমের দরজাটার দিকে আমার চোখ পড়ল। আমি খুলতে যাচ্ছিলাম, কিন্তু না, থাক, বরং কাঠের পার্টিশনের ওপারে যাই। এবং তাই গেলাম। এবং রেফ্রিজারেটর চুপচাপ রয়েছে দেখলাম। সেই একটা গিটিগিটি চাপা শব্দ নেই, যেন মরে রয়েছে। তবু হাতলটা ধরে আমি খুলে ফেললাম। কিছু নেই, শুধু কয়েক বোতল জল। সেই সেদিনের জল নাকি পরে আবার কেউ বোতলে জল পুড়ে রেখে দিয়েছে, কে জানে। রেফ্রিজারেটর বন্ধ করে ফিরতে দেখলাম তুম্বমুখ আমার পিছনেই, কিন্তু আমি বেসিনটার ওপরে ঝুঁকে পড়লাম। যদিচ সেই আমার জলে ডুবিয়ে দিয়ে যাওয়া প্লেটগুলো এখন আর নেই। সেই নিতা শেষ খেয়েছিল, রাত্রে খেতে যাবার কথা ছিল। কে নিয়েছে কে জানে। তবু কেন যে কলের মুখটা খুলে দিলাম জানি না। কলকল করে জল পড়তে লাগলো। আমি ঘরের দিকে ফিরে দাঁড়ালাম, আর আমার চোখের সামনে একটা জলপ্রপাত ভাসতে লাগলো। বোধহয় উশ্রী প্রপাতই হবে। সেই গাছের পাতা ছুঁয়ে ছুঁয়ে কলকল করে নামছে, আর রোদের ঝিলিকে যেন। মোটিভটা কি এই মার্ডারের? এই শেষ না হওয়া কথাটা খসকা খসকা চাপা গলায় জিজ্ঞাসার মতো আমি শুনতে পেলাম। মোটিভ? মার্ডার? কিন্তু মোটিভ আমি কি বলবো? কিসের মোটিভ? আর মার্ডার? মার্ডারের কিছুই কি আমি জানি? আমি আবার নিতার খাটের দিকে গেলাম।
কিন্তু এই শীতের সন্ধ্যারাত্রির ধোঁয়া যেমন বিশ্রী দম আটকে ধরে, আমার সেই রকমই লাগলো। আমি লোকটার দিকে আবার দেখলাম, তাকিয়ে আছে। থাকুক, আমি পিছন ফিরে নিতার শেষ যেখানে উপুর হয়েছিল সেখানে গেলাম। সেখানটা ছুঁতে ইচ্ছে করল। জানি এখন কিছুই আর নেই, তবু মানুষের কি একটা রকম আছে, সে না থাকা জিনিসকেও পেতে চায়। নিতা তো ওখানেই ছিল, যদিও চাদরটা টান টান করা এখন, আর ভীষণ সাদা, কোনো দাগ নেই, যেন শূন্যতার মতো হা হা করছে। পিছনে শব্দ পেয়ে দেখলাম লোকটা আমার গা ঘেঁষে দাঁড়িয়েছে, কি যেন বলল, কিন্তু আমার কানে গেল না। সেদিন নিতা কী রকম নেচেছিল তখন বোঝাই যায়নি, পরে ওরকম রাগ করতে পারে। আমি হাতটা নামিয়ে খাটের কাছে নিচু হলাম। আবার আমার কানে উশ্রী প্রপাতের শব্দটা বাজল। রোদ ঝলকানো নীল জলের ঢল আমি যেন দেখতে পাচ্ছি। আর তখনই নিতার সেই একটা গান, যেটা ওর খুব প্রিয় ছিল। বাংলা করলে যার মানে ক্যাকটাসের বুকে ইতিমধ্যেই রোদ পড়েছে। আমার মনে পড়ল, যেন শুনতে পেলাম ও গুনগুন করছে। ধন্যবাদ। আজ শেষ হয়ে গেল বিবর উপন্যাসের পাঠ। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আরও গল্প পাঠ, উপন্যাস পাঠ শোনার জন্য বেল আইকনে প্রেস করে রাখুন। এরপর আবার নতুন একটি উপন্যাস পাঠ শুরু করব। আপনারা অবশ্যই সাথে থাকুন। আজ আসি।